মা মারা যাওয়ার পর বাবা এমন হবে তা আমি কল্পনাও করতে পারিনি। এই তো আজকের ঘটনা। টাস টাস করে 2টা থাপ্পড় মারলেন, যেখানে আমার কোনো দোষ ছিল না। বাবা হয়ে ছেলেকে মারতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু বিনা অপরাধে কেন মারবে, যেখানে আমি কোনো দোষ করিনি। আমি বলতে লাগলাম, প্লিজ আমাকে মারবেন না, আমি কি এমন করেছি, কেন আমাকে এভাবে মারছেন? বাবা উত্তরে বলতে লাগলো, তোকে আমার ছেলে হিসাবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে? আমি বললাম, কিন্তু কেন, আমাকে কেন মারছেন, আমার অপরাধটা বলেন। আব্বু বলল, তুই তোর আম্মুর গায়ে হাত তুলেছিস কেন, কোন সাহসে তুলছিস? আমি বললাম, প্লিজ দেখুন, উনি আমার আম্মু না, আর সবচেয়ে বড় কথা, ওনার গায়ে আমি হাত তুলতে যাব কেন? আব্বু বলতে লাগলো, চুপ কুত্তার বাচ্চা। এই বলে আরো 2টা থাপ্পড়, আর বলতে লাগলো, তোকে লাই দিতে দিতে এত বড় করেছি, মাথায় তুলেছি, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, সকালে উঠে যেতে দেখি তুই এখান থেকে চলে গেছিস। এই বলে আব্বু সেখান থেকে চলে গেল। এরকম মার আমি রোজ খাই, কিন্তু আজকের মারটা পুরোটাই ভিন্ন। আজকে আমাকে অনেক মেরেছে, শরীর পেটে রক্ত বের হচ্ছে, টুট কেটে গেছে, শরীরটা খুব ব্যথা করছে। আরে আপনারা বুঝতেন না তো কি হয়েছে, কেন একজন বাবা তার ছেলেকে এভাবে মারলো? তাহলে আসেন আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আসলে গড়ে সৎমা থাকলে যা হয় আর কি, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না, শুধু আমার জীবনটাই এরকম। আমার জীবনটা আরো সাধারণ মানুষের মতোই ছিল। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতো, টাকা পয়সার কোনো অভাব ছিল না আমাদের, না ছিল বাবা মায়ের ভালোবাসা। একমাত্র ছেলে হওয়ার কারণে আমার সকল ইচ্ছে তারা পূরণ করেছেন। বাবা ছিল একজন বিজনেসম্যান, বিকেলের আগে যেভাবে পারতো বাসায় চলে আসতো, আমার সাথে খেলা করত। বাবা ছেলের সম্পর্ক ছিল বন্ধুর মতো। তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। আব্বু আমাকে বলতো, এটা হচ্ছে আবেগের বয়স, তাই এই বয়সে কোনো ভুল করে ফেললে আব্বুকে জানাইস। আর আব্বু এটাও বলতো, তোর জীবনের সকল ভুল ঠিক করার এক প্রকার ওষুধ হলাম আমি। আর আব্বু আমার বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল, সবকিছুই আব্বুকে শেয়ার করতাম। এভাবে আমাদের দিনকাল খুব ভালোই কাটছিল। আব্বুর ছুটির দিনগুলো আমাদের সাথে ঘুরে ফিরে কাটাতো। তখনই ঘটে গেল আমার জীবনে একটা কালবৈশাখী জ্বর। আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আম্মুকে বাঁচাতে পারলাম না। চলে গেলেন না ফেরার দেশে। আমি হয়ে গেলাম একজন এতিম ছেলে, হারিয়ে ফেললাম নিজের মাকে। সেদিন থেকেই আমি ভেঙে পড়লাম। আমি বুঝতে পেরেছিলাম সুখটা আমার কপালে নেই। এভাবে দিন কাটতে লাগলো। আব্বু খুব ভালোবাসতো, আমাকে বুঝতে দেয়নি মায়ের অভাব, মা হারানোর যন্ত্রণা। আমার বাবাকে অনেকে বলতো, একটা বিয়ে করেন যাতে আপনার ছেলেকে দেখাশোনা করতে পারেন, কিন্তু আব্বা বলতো, না, আমি বিয়ে করব না, আমার ছেলেকে দেখাশোনা করার কারো প্রয়োজন নেই, আমি আমার ছেলেকে দেখাশোনা করব। কিন্তু সেই সুখটা আমার কপালে সইল না। কাকা অনেক জোর টেকাতে আব্বু বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু আমি তাকে আমার আম্মু হিসাবে মেনে নিতে পারি নাই। ওই মহিলার রূপ ছিল 2টা। আব্বু বাসায় থাকলে তার মুখ দিয়ে ফুল ঝরতো যেন মৌমাছি, কিন্তু আব্বু চলে গেলেই আমি গিয়ে বলতাম, আমাকে বাদ দেন, খিদা পেয়েছে। তখন তিনি বলতেন, নিচেরটা নিচে খেয়ে নেন, আমি এই বাড়ির কাজের লোক নাকি? আমি তখন রাগে নিচে না খেয়ে শুয়ে পড়তাম। আর আব্বু বাসায় এলেন, আপুকে বলতাম, কিন্তু তিনি আপুর সামনে এরকম একটা ব্যবহার করতেন যাতে স্পষ্ট আমি মিথ্যা বলেছি। এভাবে 2টা বছর কেটে যায়। জন্ম হয় সৎ মায়ের একটা মেয়ে, যার নাম রাখি মিম। সে যত বড় হতে থাকে, তখন থেকে বাবা আমাকে অবহেলা করতে শুরু করে। জানি না কেন এই সৎ মা মিথ্যা কথা বলে, আর বাবা সেই কথাগুলো বিশ্বাস করে, আমাকে মারধর করে, খারাপ আচরণ করে। এই বাড়িতে ভালোবাসার পাত্র হিসাবে শুধু একজনই আছে, সেটা হচ্ছে মিম। সে আমাকে নিচের চেয়েও বেশি ভালোবাসে। জানি সকালে এসে আমার এই অবস্থায় দেখলে মিম কান্না করবে, কিন্তু সকাল পর্যন্ত আমি এখানে থাকবো না। আমার আব্বু আমাকে বলে দিয়েছে, সে নাকি আমার মুখ দেখতে চায় না, আমাকে নিজের সন্তান হিসাবে মানে না, আমাকে ত্যায্য পুত্র করেছে।
আমি চলে যাব এই বাসা থেকে অনেকটাই দূরে, এক অজানা শহরে, যেখানে থাকবে না সৎ মা না এরকম বাবা। বেতার শরীর নিয়ে উঠে দাঁড়াতে পারছি না, অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। আমার আলমারি থেকে আমার সার্টিফিকেট গুলো নিলাম, সাথে নিলাম কিছু টাকা, যেটা দিয়ে আমি কিছুদিন চলতে পারবো। কিছু জামা কাপড় ব্যাগে ভরে বের হলাম, কিন্তু আমি যাব কোথায় তেমন কোনো কিছু তো আমি চিনি না। তখন আবার মনে মনে ভাবলাম, যেখানে যাই না কেন, সকালে তো আমাকে দেখতে না পেয়ে দুইটা মানুষ অনেকটাই খুশি হবে, তাদের আপদ চলে গেছে। এই শহর ছেড়ে কোনো এক অজানা শহরে কাঁদবে হয়তো মিম। এই বাড়িতে ভালোবাসলে সে আমাকে ভালোবাসে, কিন্তু সৎমা তাকে আমার কাছে আসতে দেয় না। এই সৎমা বলে আমার মতো নাকি সেও পরে খারাপ হয়ে যাবে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কি আমার বাবা আমাকে ত্যায্য পুত্র করতে পারত? এটা হয়তো কখনোই করতে পারতো না। আগের মতোই আমার সাথে হেসে খেলে বেড়াতো, আমাকে আদর করত, আমাকে ভালোবাসত। কিন্তু না, বাবা বদলে গেছে, তাও আবার একটা নারীর জন্য। আসলে নারীরা চাইলে সবকিছুই করতে পারে। একটা পুরুষকে নিজের হাতের পুতুলও বানাতে পারে। দুইটা নাপা ট্যাবলেট খেলাম, জানি রাতে জ্বর আসবে, আর হাতের ফোনটা নিয়ে চুপি চুপি বের হয়ে পড়লাম বাসা থেকে। জানি না কোথায় যাব, শুধু এটা জানি দূরে যেতে হবে, অনেক দূরে। কারণ আমার বাবা বিজনেসম্যান, অনেক লোকের সাথে তার পরিচয় আছে। যদি কেউ আমাকে দেখে ফেলে বা চিনে ফেলে, তাহলে তো ওনার অপমান হবে। তাই আমাকে যেতে হবে, অনেক দূরে যেতে হবে, যাতে আমাকে কেউ খুঁজে না পায়। তারপর হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে আসলাম, আর বাসে উঠে বসে আছি। জানালা দিয়ে পিছনের রাস্তাগুলো দেখতে লাগলাম, কতই না আপন এই রাস্তাগুলো। কিন্তু আজ তাদেরকে ছেড়ে যেতে হবে, পাড়ি জমাতে হবে অজানা এক শহরের উদ্দেশ্যে, যেখানে গেলে কেউ আমাকে চিনবে না। মোবাইল থেকে সিমটা বের করে ভেঙে ফেললাম, যাতে কেউ আমার সাথে যোগাযোগ করতে না পারে। কিছু সময় পর বাস চলতে শুরু করলো তার আপন গতিতে। আস্তে আস্তে মিশিয়ে যেতে লাগলো চিরচেনা রাস্তাগুলো, হারিয়ে যেতে লাগলো ছোট সময়ের ছোট্টবেলার মাঠগুলো। সব ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু এখানে থেকেই বা কি করব? শুধু শুধু প্রতিদিন মার খেতে হবে। আমি আবার স্বপ্ন ভাবছি, যেখানে আমাকে ত্যায্যপুত্র করা হয়েছে, তারা কি আমাকে মেনে নেবে? এটা ভেবে কান্না করতে লাগলাম। কিন্তু আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি আর বাসটা কোথায় যাচ্ছে তা আমি নিজেও জানি না। বইতে তাকিয়ে দেখলাম রাত 2টার কাছাকাছি। জানেন, আজকে আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে হয়তো আমার সাথে এরকমটা হতো না, সুখে থাকতাম সে আগের মতো করে। যাই হোক, এসব ভাবতে ভাবতে বাসের সিটে একটু হেলান দিলাম, আর কখন যে ঘুমিয়ে পড়লাম তা নিজেও জানি না। সকালে বাস হেল্পার ডাক দিচ্ছে, এই মামা উঠেন, আমরা এসেই পড়েছি। আমি বললাম, আমি কোথায় আসছি? মামা, আমরা ডাকে আসছি, নামেন। আমি বললাম, মামা বাস কি আর সামনে যাবে না? তখন লোকটা বলল, কি বলেন মামা, ডাকার পরে আমাদের বাস আর যায় না। এখন আপনি চাইলে আপনাকে যেখান থেকে এনেছি সেখানে নিয়ে যেতে পারি। আমি বললাম, না মামা, ঠিক আছে। তারপর বাস থেকে নেমে পড়লাম আর হাঁটতে লাগলাম শহরের রাস্তা ধরে। কত মানুষ এখানে, কেউ বাসের জন্য দাঁড়িয়ে আছে, কেউ বা হাজারো মানুষের মাঝে এই বাসে চেপে যাচ্ছে। কি অদ্ভুত এই শহরটা, কারো জন্য কেউ না, সবাই নিজের ধান্দা নিয়ে আছে। আমি শহরের রাস্তা ধরে হাসছি, কিন্তু যাব কোথায়, কি করব, কি খাবো, কিছুই বুঝে উঠতে পারছি না। তাই শুধু একা একাই হাসছি। খুব ক্ষুধা পেয়েছে, রাতেও আমাকে খাবার খেতে দেয়নি। খাবার চেয়েছি বলেই তো আজকে আমি এখানে। তখন দেখলাম